আমরা গিয়ে দেখি নুসরাত একটি গাছের নিচে মাথা নিচু করে বসে আছে। তখন নাজমুল বলল, মনে হয় মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে, যা সুমন মাপ চেয়ে নে। হ্যাঁ তাই করি, মেয়েটা সত্যি মনে হয় কষ্ট পেয়েছে। আমি নুসরাতের কাছে চলে গেলাম। এই শোনো। নিশ্চুপ, কোনো কথা নেই, নুসরাতের মাথা নিচের দিকে করে রেখেছে। এই শোনো, কি হয়েছে? তখন নুসরাত আমার দিকে তাকালো। আরে এ কি, মেয়েটা কাঁদছে কেন? এই তুমি কাঁদছো কেন? ইচ্ছা হইছে তাই কাঁদছি। তোর কোনো সমস্যা আছে? এই তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? আমি কি কোনো দোষ করেছি? না, তুই কেন দোষ করতে যাবি? দোষ তো করেছি আমি। আমি তো চরিত্রহীন একটা মেয়ে। তুমি এইভাবে বলছো কেন শুনি? আমি তো তখন মজা করেছি তোমার সাথে। ভালো করেছিস। আমি আর কিছু না ভেবে নুসরাতের পাশে বসে পড়লাম। এ কি, তুই এভাবে আমার সাথে বকছিস কেন? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমরা তো একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমাকে মাফ করে দাও প্লিজ। না, তোর কোনো মাফ নেই। প্লিজ আমাকে মাফ করে দাও না। আমি তো একটা পিচ্চু ছেলে। বলো, কেউ যদি এই পিচ্চুর উপর রাগ করে থাকে, পিচ্চুর কষ্ট হয় তো। প্লিজ মাফ করো আমায়। আইসে আমার পিছু। আচ্ছা বিচ্ছু, তুই কি ফিডার খাস? হ্যাঁ খাই তো। নুসরাত এরপর আমার কথা শুনে হেসে দিল আর বলল, এই ছেলে বলে কি সে নাকি পিচ্চু, আবার এই বয়সেও নাকি ফিডার খায়। পিচ্চু হলেও খুব পাজি, খুব দুষ্টু। যেমন রাগাতে পারে তেমন রাগ ভাঙাতেও পারে। এইবার এই পিচ্চুকে মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ যায়, তবে একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। কি শর্ত বলো? আমার না কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবা? কিন্তু আমার তো মেয়েদের সাথে মিশতে কেমন জানি লাগে, আমি পারবো না। তাহলে তোমাকে মাফ করব না। কিন্তু কেন? আমার বেস্ট ফ্রেন্ড হবা না, তাই মাফ করব না কোনো দিন। তখন পেছন থেকে রবি আর নাজমুল বলল, শালা, একটা মেয়ে ফ্রেন্ড বানালে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? বানিয়ে ফেল। মেয়েটা যখন এত করে বলছে, তাহলে তোরা বলছিস বানাতে? হ্যাঁ বানিয়ে ফেল। মেয়েটা একটু রাগী আর দুষ্টু হলেও অনেক ভালো। বানিয়ে ফেল। আমাদেরও একটা বন্ধু বাড়ুক। আমি আর কি বলবো, বন্ধুরা তো আর আমার খারাপ চাইবে না। তাই আমি নুসরাতকে বললাম, আমি তোমার শর্তে রাজি, তুমি যা চাইবে তাই হবে। তাহলে মিলাও হাত। তারপর আমি আর নুসরাত ফ্রেন্ড হয়ে গেলাম। তারপর থেকে একসাথে আড্ডা দেওয়া, একসাথে ঘুরে বেড়ানো, অনেক কিছু। একদিন আমি ম্যামের একটা ক্লাস মিস করি, কিন্তু ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি ম্যামকে বললাম, ম্যাম আমি তো ক্লাস মিস করে ফেলেছি, যদি আপনি একটু সাহায্য করতেন। আচ্ছা, তুমি বিকেলে আমার বাসায় চলে এসো, আমি তোমাকে বুঝিয়ে দিব। আমি ম্যামকে ধন্যবাদ জানিয়ে বাসায় গেলাম। বাসা থেকে খেয়ে দিয়ে বিকালে একটি পরিপাটি হয়ে বের হলাম। শুনেছি ম্যামের বাসায় নাকি কোন এক মেয়ে এসেছে, তাই একটু পরিপাটি হয়ে গেলাম। অচেনা কারো সামনে কি অগোছালোভাবে যাওয়া যায়? তাই নিজেকে একটু পরিপাটি করে নিলাম। বিকেলে ম্যামের বাসায় গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই নুসরাত এসে দরজা খুলে দিল। কিরে, তুইও কি আমার মতো ক্লাস মিস করেছিস নাকি? নুসরাত কোনো কথা না বলে আমাকে বলল, আসো তুমি ভেতরে আসো, তারপর বলছি। আমি কিছু না ভেবেই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। নুসরাতও মনে হয় বুঝতে এসেছে, কিন্তু আমাকে বলল না কেন। হ্যাঁ, নুসরাতকে তো বলা হয়নি আমি আসব। বাসার ভেতর প্রবেশ করার পর নুসরাত আমাকে বলল, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে, এটা কি তোমার নিজের বাসা নাকি যে তুই খাবার আনতে যাবি? হ্যাঁ, এইটাই তো আমারই বাসা। দেখ, সব সময় মজা করবি না। তার থেকে ভালো এখানে এসে বসে পড়ো, ম্যাম এখনই চলে আসবে। তুমি চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। এই মেয়ের মাথায় কোনো গন্ডগোল আছে, তা না হলে ম্যামের বাসায় এসে কেউ এমন করে? আমি বসে আছি, তখন ম্যাম আসলো। আমি ম্যামকে সালাম দিলাম। তার কিছুক্ষণ পর নুসরাত চলে এলো। নুসরাত সেগুলো ম্যাম আর আমার সামনে দিল, নিজেও কিছু নিল। কেমন মেয়ে রে বাবা, লজ্জা নেই? ম্যামের সামনে এমন করছে। আমি কিছু বলছি না, আমার নিজেরই লজ্জা লাগছে। ম্যাম আমাকে চুপ করে বসে থাকতে দেখে বলল, কী ব্যাপার সুমন, অমন চুপ করে বসে আছো কেন? না ম্যাম, কিছু না। বুঝতে পেরেছি, তুমি অবাক হচ্ছ নুসরাতকে আমার বাসায় দেখে। আসলে নুসরাত আমার নিজের মেয়ে। এতদিন ওর নানার বাসায় থেকে লেখাপড়া করেছে, কিন্তু আমি নিয়ে আসলাম একমাত্র মেয়ে। এত দূরে থাকলে ভালো লাগে না। আর তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, আমি কেন কলেজে সবাইকে বলিনি নুসরাত আমার মেয়ে।
আসলে নুসরাত নিজেই আমাকে বলেছিল এই কথাটি গোপন করতে, তাই আমি বলিনি। আমি তো নুসরাতের দিকে হা করে তাকিয়ে আছি। এতদিন একসাথে থাকলাম আর এই ব্যাপার বুঝতেও পারলাম না। আর কিভাবে বুঝবো? মেয়েটা তো কলেজে ম্যামের সাথে তেমন কথা বলে না। থাক, এত কিছু ভেবে কাজ নেই। যা বুঝতে এসেছি তাই বুঝে বাসায় চলে যাই। পরে নুসরাতের কাছে সব জিজ্ঞেস করে নিব। ম্যাম আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, সাথে নুসরাতও ছিল। ম্যাম নুসরাতকে সাথে বসে বুঝতে বলেছে। নুসরাত একদম আমার গা ঘেঁষে বসেছে। ম্যাম পড়া বোঝাচ্ছিল আর নুসরাত আমাকে খোঁচা দিচ্ছিল। ইচ্ছা করছিল একটা থাপ্পড় মারি, কিন্তু না, সেটা করা যাবে না। এখন আমি তার বাসাতেই বসে আছি, আর যদি তাকে এখন মারি তবে তার মা কি আমাকে ছেড়ে দিবে? কোনো রকম পড়া শেষ করে বাসায় আসলাম। আম্মুকে বলে গিয়েছিলাম যে ফিরতে রাত হতে পারে, তাই আম্মু আর কিছু বলল না। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। ম্যামের বাসায় খাবার জন্য আমাকে অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমার লজ্জা লাগছিল ম্যামের বাসায় খেতে। তাই আমি বলেছিলাম আমার একটু তাড়া আছে, অন্য একদিন খেয়ে নিব। এই কথা বলে সেখান থেকে এসেছি। খেয়ে দিয়ে রুমে এসে দিলাম এক মহাঘুম। এক ঘুমে রাত পার। পরদিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আমি উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে কলেজে গেলাম। যাবার পর দেখি নুসরাত বসে আছে। আর হ্যাঁ, নুসরাতের তেমন কোনো ফ্রেন্ড নেই। আমি নুসরাতের কাছে গিয়ে বসলাম। তাহলে আপনার এতক্ষণে আসার সময় হলো মহারাজ? সেই সব পরে হবে, তার আগে বলো তুমি আমাকে বললে না কেন তুমি ম্যামের মেয়ে? কেন? সেটা বললে কি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে না? সেটা বলতে চাচ্ছি না। তুমি সবার কাছ থেকে তোমার আসল পরিচয় কেন লুকিয়েছ? আসলে পরিচয় দিয়ে দিলে সবাই অন্য চোখে দেখবে, সেটা আমার একদম ভালো লাগবে না। তাই আমি আম্মুকে বলেছি আমার আসল পরিচয় যেন সবার সামনে না বলে। ও আচ্ছা, এখন তো আমি আর তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। তুমি ম্যামের মেয়ে। কি বললি তুই? কুত্তা, তোর এত বড় সাহস! তুই আমার সাথে ফ্রেন্ডশিপ রাখবি না, তাই না? দয়া আজকে দেখাচ্ছি তোকে। এই কি করছো? ব্যথা লাগছে তো। লাগলে লাগুক, তাতে আমার কি? তুই আরও বলবি আমার সাথে ফ্রেন্ডশিপ রাখবি না? না, আর কোনোদিন বলবো না। নুসরাত এরপর আমাকে ছেড়ে দিল। আমি তো বেঁচে গেলাম। বুঝলাম না আমার সাথে কেন এমন করলো। আমি ছেড়ে গেলে নুসরাতের তো কিছু যায় আসে না। ওই সুমন, শোনো। হ্যাঁ বলো। চলো না একটু ঘুরে আসি। কোথায় যাবে? নদীর পাড় থেকে ঘুরে আসলে কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। একইভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো। খুব হাসি খুশি আড্ডা, ঘুরে বেড়ানো, আরও কত কি। নুসরাত সবসময় আমার পাশে পাশে থাকতো। কেন জানি না, নুসরাত যখন আমার পাশে থাকতো আমার খুব ভালো লাগতো। আর যদি নুসরাতের সাথে আমার কথা না হতো বা দেখা না হতো, সেই দিনটি খারাপ যেত। আমি সব সময় নুসরাতের একটু কথা শুনবার জন্য, একটু দেখা পাবার জন্য পাগল থাকতাম। আমার মনে নুসরাতের জন্য অন্যরকম একটি জায়গা সৃষ্টি হয়েছে। আমি নুসরাতকে ভালোবেসে ফেলেছি। জানি না নুসরাত আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি নুসরাতকে খুব ভালোবাসি। অন্যদিকে নুসরাত আমার একটু বেশি কেয়ার নিত। অন্য মেয়েদের সাথে কথা বলা একদম সহ্য করতে পারতো না। যেদিন দেখতো আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছি, সেদিন আমাকে ইচ্ছে মতো কিল ঘুষি দিত। এই নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি। একদিন একটা মেয়ের সাথে কথা বলছি মানে মেয়েটা একটা ক্লাস মিস করেছে, আর সেই জন্য আমার কাছ থেকে নোট চাচ্ছে। এই নিয়ে কথা বলছিলাম। এরই মাঝে কোথায় হতে যেন ডাইনি চলে আসলো। এসেই আমাকে কান ধরে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। তারপর ওই মেয়ের এত কিসের সমস্যা তোর? হ্যাঁ, না, এমনি বলছিলাম। কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে না হয়েছে তা জানি না, তবে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন, বললে কি হবে শুনি? আমি বলছি তুই অন্য কারোর সাথে কথা বলবি না, মানে বলবি না। এত প্যাকর প্যাকর করার কি আছে? তুমি কে হও আমার যে তুমি কথা বলতে না করবে আর আমি কথা বলবো না? কি বললি তুই? আমি তোর কেউ না? হ্যাঁ সত্যি তো, তুমি আমার কেউ হও না তো। তুই কি বুঝিস না? কি বুঝবো? হ্যাঁ থাক, তোকে আর বুঝতে হবে না। এই তুমি কান্না করছো কেন? ইচ্ছা হয়েছে তাই কান্না করছি। আমি আর কখনো তোর কোনো বিষয়ে কথা বলবো না। এই কথা শোনার পর আমার নিজেরই কেমন জানি লাগলো। মনে হলো কারো শাসন হারিয়ে ফেলবো। এরপর নুসরাত আর কোনো কথা বলেনি, চুপচাপ চলে গেছিল। আমি পেছন থেকে অনেক ডেকেছিলাম, কিন্তু নুসরাত আমার কোনো কথা শুনেনি, চলেই গেছিল।
তারপর থেকে 2 দিন নুসরাতের সাথে কোনো যোগাযোগ নেই। এই 2 দিনে খুব মিস করেছি নুসরাতকে। অনেকবার কল করেছি, কিন্তু নুসরাত রিসিভ করে নাই। ভেবেছিলাম একবার তাদের বাসায় যাব, কিন্তু কোন মুখে যাব আমি, তাই আর যাওয়া হয়নি।